এটি একটি সত্য কাহিনী প্রয়াগরাজ জংশনের। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গল্পটি এক অসাধারণ যাত্রার কথা বলবে, যেখানে ভাগ্যের ঠেলায় দুটি জীবন আবার মিলিত হয়। প্রয়াগরাজ জংশনের ভিড়ে এক সাধারণ কুলি রবি এবং এক দৃঢ় প্রতিজ্ঞ আইপিএস অফিসার অদিতির পুরনো বন্ধুত্ব ফিরে আসে, যা শুধু স্মৃতি নয়, নতুন স্বপ্নের দিশা খুঁজে পায়। এটি মানুষত্ব, পরিশ্রম এবং অদম্য প্রেমের সত্য কাহিনী, যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। চলুন এই অনুপ্রেরণামূলক গল্পে ডুবে যাই। প্রয়াগরাজ জংশনের সকাল সর্বদাই হট্টগোল ভরা ছিল। প্ল্যাটফর্ম নম্বর ৩-এ এইমাত্র লম্বা দূরত্বের এক্সপ্রেস ট্রেন এসে থামল এবং যাত্রীদের ভিড় ধীরে ধীরে বাইরে বেরুচ্ছিল। কেউ তাড়াহুড়োয় ছিল, কেউ ফোনে কথা বলতে বলতে পথ তৈরি করছিল এবং কিছু লোক তাদের লাগেজ সাথে কুলিদের ডাকছিল। লাল ইউনিফর্ম পরা কুলিরা ভিড়ের মাঝে চটপট ঘুরছিল, কারণ প্রত্যেক ট্রেন তাদের জন্য দিনের উপার্জনের নতুন সুযোগ নিয়ে আসে। তাদের মধ্যে একজন ছিল রবি কুমার, যে মাথায় ভারী স্যুটকেস তুলে সতর্কতার সাথে এগোচ্ছিল। রবির মুখ সাধারণ ছিল, কিন্তু তার চোখে ক্লান্তির সাথে এক অদ্ভুত শান্তি দেখা যাচ্ছিল। বছরের পর বছর স্টেশনে কাজ করতে করতে সে লোকদের স্বভাব চিনতে শিখেছে। কে তাড়াহুড়োয় আছে, কে চিন্তিত এবং কার সত্যি সাহায্যের দরকার। লাগেজ নিজে রেখে সে হাসি মুখে টাকা নিল এবং না গুনে পকেটে রাখল। তার জন্য প্রত্যেক দিন প্রায় একই রকম: সকালে কাজ, দুপুরের ক্লান্তি এবং সন্ধ্যায় প্ল্যাটফর্মের কোণে বসে কিছুক্ষণের স্বস্তি। সেই সময় স্টেশনের প্রধান প্রবেশদ্বারে হালকা হট্টগোল হল। পুলিশের দুজন জওয়ান দ্রুত ভিতরে এলো এবং তাদের পিছনে একটি সরকারি গাড়ি এসে থামল। লোকদের নজর অজান্তেই সেদিকে গেল। গাড়ি থেকে খাকি ইউনিফর্ম পরা এক যুবতী নামল, যার কাঁধে চকচকে তারা স্পষ্ট বলছিল যে সে একজন আইপিএস অফিসার। তার নাম ছিল আদিতি সিং। সে কোনো আনুষ্ঠানিক পরিদর্শনের জন্য নয়, বরং যেন কোনো বিশেষ কারণে স্টেশনে এসেছে। আদিতি দ্রুত পায়ে প্ল্যাটফর্মের দিকে এগোল, কিন্তু তার নজর ভিড়ে কাউকে খুঁজছিল। সে প্রত্যেক মুখকে মনোযোগ দিয়ে দেখে, তারপর এগোয়। স্টেশন মাস্টার এসে সালাম করল এবং আসার কারণ জিজ্ঞাসা করলে সে হাসিমুখে বলল যে সে শুধু স্টেশনের অবস্থা দেখতে চায়। কথা সাধারণ ছিল, কিন্তু তার চোখের অস্থিরতা বলছিল যে সে শুধু পরিদর্শনের জন্য আসেনি। ওদিকে রবি পরবর্তী যাত্রী খুঁজতে প্ল্যাটফর্মের অন্য প্রান্তের দিকে যাচ্ছিল। চলতে চলতে তার নজর অকস্মাৎ দূরে দাঁড়ানো আদিতির উপর পড়ল। সে শুধু এক মুহূর্ত দেখল এবং তারপর নজর সরিয়ে নিল, কারণ বড় অফিসারদের থেকে দূরত্ব রাখা তার অভ্যেস হয়ে গেছে। কিন্তু কয়েক পা এগোনোর পর তাকে মনে হল যে সেই মুখে কিছু পরিচিতের মতো। সে এক মুহূর্ত থামল। পিছনে ফিরে আবার দেখতে লাগল, কিন্তু ভিড়ের কারণে স্পষ্ট দেখা যাচ্ছিল না। অদিতিও সেই দিকে এগোচ্ছিল। অকস্মাৎ তার নজর রবির উপর থামল। লাল ইউনিফর্ম, ঝুঁকে থাকা কাঁধ এবং সেই শান্ত চাল, যেন কোনো পুরনো স্মৃতি অকস্মাৎ আকার নিয়েছে। সে কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল। তার মুখে বিস্ময় এবং বিশ্বাসের মাঝামাঝি এক ঝলক দেখা গেল, যেন সে নিজেকে জিজ্ঞাসা করছে যে সত্যি কি সেই মানুষ তার সামনে, যাকে সে বছরের পর বছর খুঁজছে। রবি এবার সম্পূর্ণ থামল। সে আবার মনোযোগ দিয়ে অদিতির দিকে দেখল। মুখ পরিচিত লাগছিল, কিন্তু ইউনিফর্ম এবং সময় চেনা অস্পষ্ট করে দিয়েছে। সে ভাবতে লাগল যে শেষমেশ সে এই মহিলাকে কোথায় দেখেছে। স্মৃতিগুলো যেন ধীরে ধীরে দরজা টোকাতে লাগল, কিন্তু এখনও ছবি স্পষ্ট হয়নি। তাকে ধারণা ছিল না যে পরবর্তী কয়েক মিনিট তার জীবনের দিশা বদলে দেবে। ভিড়ের মাঝে দুজনের নজর এক মুহূর্তের জন্য মিলল। অদিতি হালকা পায়ে তার দিকে এগোল এবং রবি অজান্তেই সোজা দাঁড়াল। তার মনে সম্মানও ছিল এবং হালকা ঘাবড়াহটও, কিন্তু অদিতির মুখে আনুষ্ঠানিক কঠোরতা নয়, বরং পুরনো চেনা খোঁজার মতো নরমতা ছিল। প্ল্যাটফর্মের আওয়াজগুলো এখনও গুঞ্জন করছিল, কিন্তু সেই মুহূর্তে দুজনের চারপাশে যেন সময় একটু ধীর হয়ে গেছে। তাকে দেখতে দেখতে অদিতির মুখে ধীরে ধীরে হাসি এলো, যেন কোনো হারানো স্মৃতি ফিরে পেয়েছে। এবং রবি এখনও ভাবছিল যে শেষমেশ এই মুখ তার হৃদয়কে এত পরিচিত কেন লাগছে। রবির চোখে ওটা হালকা চেনার ঝলক তাকে অজান্তেই বছরের পর বছর পিছনে নিয়ে গেল। প্রয়াগরাজ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে চাঁদপুর নামে এক ছোট গ্রাম ছিল, যেখানে কাঁচা গলি এবং মাটির ঘরের মাঝে এক সরকারি স্কুল দাঁড়িয়েছিল। সেই স্কুল গ্রামের বাচ্চাদের স্বপ্নের প্রথম সিঁড়ি বলে মনে করা হতো। সকালের ঘণ্টা বাজতেই বাচ্চারা ধুলোভরা মাঠে সারি করে দাঁড়াত এবং দিনের শুরু হতো প্রার্থনা দিয়ে। সেই স্কুলের সপ্তম শ্রেণীতে রবি এবং অদিতি প্রথমবার একই বেঞ্চে বসল। রবি পড়াশোনায় দক্ষ ছিল,
এবং বিশেষ করে গণিত তার প্রিয় বিষয় ছিল। শিক্ষক প্রায়ই তাকে ব্ল্যাকবোর্ডে সমস্যা সমাধানের জন্য ডাকতেন এবং বাকি বাচ্চারা মনোযোগ দিয়ে দেখত। অদিতি পরিশ্রমী ছিল, কিন্তু গণিতের কঠিন সমস্যায় আটকে যেত। ধীরে ধীরে সে রবির কাছে সাহায্য চাইতে শুরু করল এবং এখান থেকেই তাদের বন্ধুত্বে শুরু হল। স্কুলের পর দুজনে প্রায়ই রাস্তায় থেমে সমস্যা সমাধান করত এবং ভবিষ্যতের কথা বলত। গ্রাম ছোট ছিল, তাই সবাই একে অপরকে চিনত। রবির বাড়ি অত্যন্ত সাধারণ ছিল, মাটির দেওয়াল, টিনের ছাদ এবং উঠোনে রাখা পুরনো হ্যান্ডপাম্প। তার বাবা মজুরি করতেন এবং মা বাড়িতে কাজ করত, কিন্তু ছেলের পড়াশোনা নিয়ে দুজনেই খুব গুরুতর ছিলেন। অন্যদিকে অদিতির পরিবার একটু ভালো অবস্থায় ছিল, তবুও সে কখনো রবির সাথে ব্যবহারে ফারাক রাখেনি। দুজনের জন্য স্কুলই সেই জায়গা ছিল যেখানে স্বপ্নগুলো সমানভাবে দেখা হতো। একদিন মিশ্রা স্যার ক্লাসে জিজ্ঞাসা করলেন যে বড় হয়ে কে কি হতে চায়। কেউ পুলিশ হওয়ার কথা বলল, কেউ ডাক্তার হওয়ার। যখন রবির পালা এলো, তখন সে ইতস্তত করে বলল যে সে অফিসার হতে চায়, যাতে তার মা বাবাকে কষ্ট করতে না হয়। পুরো ক্লাস কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল, কারণ তার কথায় সত্যতা ছিল। অদিতি সেই দিন হেসে বলেছিল, যদি তুমি অফিসার হও তাহলে আমিও হব। দুজনেই এটাকে মজা বলে হেসে দিল, কিন্তু সম্ভবত সেই মুহূর্তে দুটি স্বপ্নের দিশা নির্ধারিত হয়ে গেছে। স্কুলের দিনগুলো ধীরে ধীরে কেটে যেত। পরীক্ষার সময় রবি অদিতিকে দেরি করে পড়াত এবং বদলে অদিতি তাকে ইংরেজির পাঠ বোঝাতে সাহায্য করত। দুজনের এই সহযোগিতা পুরো ক্লাসে উদাহরণ হয়ে উঠল। মিশ্রা স্যার প্রায়ই বলতেন যে আসল বন্ধু সেই যে অন্যকে এগিয়ে নেয়। তখন কেউ ভাবেনি যে জীবন একদিন এই দুজনকে সম্পূর্ণ আলাদা পথে পাঠিয়ে দেবে। কিন্তু অষ্টম শ্রেণীতে পৌঁছতে পৌঁছতে রবির বাড়ির পরিস্থিতি বদলাতে লাগল। তার বাবার স্বাস্থ্য খারাপ হতে লাগল এবং কাজ কম হয়ে গেল। বাড়ির আয় অকস্মাৎ কমে গেল, যার প্রভাব ধীরে ধীরে রবির পড়াশোনায় পড়তে লাগল। সে আগের মতো হাসত না এবং অনেকবার স্কুলে দেরি করে পৌঁছত। অদিতি এই পরিবর্তন প্রথম অনুভব করল, কারণ সে তাকে সবচেয়ে ভালো বোঝে। এক সন্ধ্যায় স্কুল থেকে ফিরতে ফিরতে অদিতি জিজ্ঞাসা করল যে সে চিন্তিত কেন থাকে। প্রথমে রবি এড়িয়ে যায়, কিন্তু শেষমেশ সে সত্য বলে দিল যে বাড়ির অবস্থা ঠিক নয় এবং সম্ভবত তাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে। এটা শুনে অদিতি কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না। তাকে প্রথমবার অনুভব হল যে স্বপ্ন শুধু পরিশ্রম দিয়ে নয়, অবস্থা থেকেও লড়াই করে। সেই দিন দুজনে রাস্তাভর নীরবে চলল। ডুবন্ত সূর্যের আলো খেতে ছড়িয়ে পড়ছিল এবং বাতাসে অদ্ভুত দুঃখ ছিল। যেতে যেতে রবি হাসার চেষ্টা করে বলল, তুমি পড়াশোনা ছেড়ো না, তুমি অবশ্যই এগোবে। অদিতি মাথা নাড়ল, কিন্তু তার মনে ভয় বসে গেল যে সম্ভবত এই সঙ্গতি আর বেশি দিন থাকবে না। চাঁদপুর গ্রামে শীতের শুরু হয়েছে, কিন্তু রবির বাড়ির পরিবেশ আগের মতো নেই। তার বাবার স্বাস্থ্য ক্রমাগত খারাপ হচ্ছে এবং কাজে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। বাড়ির আয় অকস্মাৎ থেমে গেছে যখন ওষুধ এবং চিকিৎসার খরচ বাড়ছে। আগে যে বাড়ি হাসিতে ভরা থাকত, এখন সেখানে চিন্তা এবং নীরবতা বাসা বেঁধেছে। রবি স্কুল যেত, কিন্তু তার মনোযোগ বই থেকে বেশি বাড়ির অবস্থায় থাকতে লাগল। ধীরে ধীরে সে স্কুলের পর ছোটখাটো কাজ করা শুরু করল, কখনো খেতে মজুরি, কখনো দোকানে জিনিস তোলা। যা কাজ মিলত সে করত। সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত এবং তারপর পড়তে বসত, কিন্তু শরীর এবং মন দুটোই সঙ্গ দিচ্ছিল না। মিশ্রা স্যার তার ক্লান্তি দেখে নিলেন এবং অনেকবার বোঝালেন যে পড়াশোনা ছেড়ো না, কিন্তু অবস্থা বইয়ের ভাষা বোঝে না। একদিন ফি জমা করার শেষ তারিখ ছিল। পুরো ক্লাস তাদের রসিদ নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু রবি নীরবে তার জায়গায় বসে রইল। অদিতি যখন জিজ্ঞাসা করল, তখন সে চোখ নিচু করল। সেই দিন প্রথমবার তাকে লজ্জা অনুভব হল যে সে পড়াশোনা চালিয়ে রাখার জন্যেও লড়াই করছে। স্কুল থেকে ফিরতে সে সিদ্ধান্ত নিল যে এখন তাকে বাড়ির দায়িত্ব তুলতে হবে, যদিও এর জন্যে স্বপ্নগুলো ছেড়ে দিতে হয়। কয়েকদিন পর সে স্কুলে আসেনি। প্রথম দিন সবাই ভেবেছে অসুস্থ। দ্বিতীয় দিনও অপেক্ষা করল, কিন্তু যখন এক সপ্তাহ কেটে গেল, তখন অদিতি অস্থির হয়ে গেল। সে নিজে তার বাড়ি পৌঁছল। সেখানে সে দেখল যে রবি বাইরে বসে ওষুধের পার্চি দেখছে এবং বাড়ির ভিতর তার মা চিন্তায় ডুবে আছে। সেই মুহূর্তে তাকে বোঝা গেল যে রবি কোন পর্যায়ে যাচ্ছে। রবি শান্ত কণ্ঠে বলল যে সে এখন শহরে গিয়ে কাজ করবে। সেই কথা এমনভাবে বলল যেন এটা কোনো বড় সিদ্ধান্ত নয়, বরং বাধ্যতা। অদিতি তাকে অনেক বোঝাল যে সে পড়াশোনা চালিয়ে যাক,
কিন্তু রবি জানত যে বাড়ির এখন তার দরকার। যেতে যেতে সে তার বইগুলো অদিতিকে দিল এবং বলল, তুমি এগুলো সামলে রাখো। যখন অফিসার হবে তখন মনে রেখো যে আমরা একসাথে পড়তাম। তার হাসি হালকা ছিল, কিন্তু চোখে দুঃখ স্পষ্ট দেখা যাচ্ছিল। গ্রাম ছেড়ে যাওয়ার দিন সকালে বাসস্ট্যান্ডে দুজনে শেষবার মিলল। কোনো বড় প্রতিশ্রুতি হল না, কোনো ফিল্মি সংলাপ বলা হল না, শুধু এক দীর্ঘ নীরবতা ছিল, যাতে অসম্পূর্ণ স্বপ্ন এবং অনুচ্চারিত কথা লুকানো ছিল। বাস চলতে লাগল। তখন অদিতি দূরে দাঁড়িয়ে তাকে যেতে দেখল। তাকে মনে হল যেন তার জীবনের এক অংশ অকস্মাৎ পিছনে ছেড়ে গেছে। শহরে পৌঁছে রবি মজুরি শুরু করল। শুরুতে সবকিছু নতুন এবং কঠিন ছিল। দিনভর কাজ এবং রাতে ক্লান্তি, এটাই তার দৈনন্দিন হয়ে গেল। পড়াশোনার বইগুলো ধীরে ধীরে স্মৃতিতে পরিণত হল। সময় কেটে যেত এবং জীবন তাকে এত ব্যস্ত করে দিল যে সে স্বপ্ন দেখা কম করে দিল। তাকে শুধু এটুকু জানা ছিল যে বাড়ি চলছে, এটাই যথেষ্ট। এদিকে অদিতি পড়াশোনা চালিয়ে গেল। প্রত্যেক পরীক্ষার সময় তাকে রবির বলা কথা মনে পড়ত, তুমি অবশ্যই এগোবে। সেই কথাগুলো তার জন্যে প্রেরণা হয়ে উঠল। সে মনে মনে সিদ্ধান্ত নিল যে যদি সে কখনো সফল হয় তাহলে তার সেই বন্ধুকে অবশ্যই খুঁজবে যে নিজে পিছনে থেকে তাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। প্রয়াগরাজ জাংশনের প্ল্যাটফর্ম নাম্বার ৩ আবার তার সরে ফিরে এসেছে, কিন্তু রবির মনোযোগ এখন কাজে লাগছে না। কিছুক্ষণ আগে যে আইপিএস অফিসারকে সে দেখেছে তার মুখ বারবার তার মনে আসছে। তাকে মনে হচ্ছে যে সে এই মুখ কোথাও আগে দেখেছে, কিন্তু সময় এবং পরিস্থিতি স্মৃতিগুলো অস্পষ্ট করে দিয়েছে। সে লাগেজ তুলতে তুলতেও বারবার সেই দিকে নজর ফেলে দিত, যেখানে অদিতি দাঁড়িয়ে যাত্রীদের সাথে কথা বলছিল। অদিতি ধীরে ধীরে তার দিকে এগোল। তার পায়ে তাড়াহুড়ো নেই, বরং এক সতর্কতা ছিল, যেন সে নিশ্চিত করতে চায় যে সামনে দাঁড়ানো ব্যক্তি সত্যি সেই, যাকে সে বছরের পর বছর স্মরণ করে এসেছে। কাছে পৌঁছে সে কয়েক মুহূর্ত নীরব রইল। রবি সম্মানে মাথা নিচু করল, কারণ ইউনিফর্মের সম্মান তার অভ্যেস হয়ে গেছে। কিন্তু যেই মাথা তুলল, দুজনের চোখ সরাসরি মিলল এবং সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। রবি মনোযোগ দিয়ে তার মুখ দেখল। চোখ পরিচিত লাগল, হাসিও কোথাও দেখা মনে হল, কিন্তু ইউনিফর্ম এবং আত্মবিশ্বাস চেনা আটকে রেখেছে। সে হালকা অস্বস্তিতে পড়ল। অদিতি ধৈর্য সহকারে জিজ্ঞাসা করল, তুমি রবি তো, চাঁদপুর গ্রাম থেকে? গ্রামের নাম শুনে তার মুখের ভাব বদলে গেল। এখন স্মৃতিগুলো দ্রুত ফিরে আসতে লাগল, কিন্তু সে এখনও সম্পূর্ণ নিশ্চিত নয়। অদিতি হালকা হেসে বলল, সরকারি স্কুল, ৭ম ক্লাস, গণিতে পুরো ক্লাসকে বোঝানো ছেলে। এটা শুনে রবির চোখ ফেটে গেল, যেন কেউ অকস্মাৎ পুরনো দিনের জানালা খুলে দিয়েছে। সে কয়েক মুহূর্ত কিছু না বলে তাকে দেখল, তারপর ধীর কণ্ঠে বলল, অদিতি। তার স্বরে বিস্ময়ও ছিল এবং বিশ্বাসও ছিল, যেন সে নিজে বিশ্বাস করতে পারছে না যে সামনে দাঁড়ানো আইপিএস অফিসার সেই তার শৈশবের বন্ধু। দুজনে কয়েক মুহূর্ত শুধু হাসল। চারপাশের ভিড় তার কাজে লেগেছিল, কিন্তু তাদের জন্য সেই মুহূর্ত সম্পূর্ণ ব্যক্তিগত হয়ে গেছে। রবির মুখে হালকা ইতস্তততা এল। সে তার কাপড়ের দিকে দেখল এবং বলল, আমি চিনতে পারিনি, এত বছর হয়ে গেছে। অদিতি সহজভাবে উত্তর দিল, আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু তোমার চাল এবং চোখ একদম বদলায়নি। রবিকে বোঝা যাচ্ছিল না যে কি বলবে। সে খুশিও ছিল এবং একটু অস্বস্তিতেও। তাকে মনে হল যে জীবন দুজনের মাঝে খুব বড় ফারাক তৈরি করেছে। সে হালকা মজায় বলল, তুমি তো সত্যি অফিসার হয়ে গেছ, এবং আমি? তার কথা অসম্পূর্ণ রইল। অদিতি তৎক্ষণাৎ মাঝখানে বলল, এবং তুমি সেই যে আমাকে হারতে দেয়নি। তার কথায় কোনো দয়া ছিল না, শুধু সত্য সম্মান ছিল। ধীরে ধীরে কথাবার্তা শুরু হল এবং পুরনো দিনের কথা বেরোতে লাগল। দুজনেই অনুভব করল যে সময় অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু তাদের স্মৃতি এখনও সেই রকম। অদিতি জিজ্ঞাসা করল যে সে এখানে কবে থেকে কাজ করছে, এবং রবি সহজভাবে তার জীবনের কাহিনী বলল, অভিযোগ ছাড়া, দুঃখ দেখানো ছাড়া। তার সরলতা দেখে অদিতি কয়েক মুহূর্ত নীরব হয়ে গেল, কারণ তাকে অনুভব হল যে এই সেই ছেলে যে কষ্টের পরেও তার ভালোত্ব ছেড়েনি। কাছে থেকে যাওয়া ট্রেনের দ্রুত আওয়াজ তাদের কথাবার্তা ভাঙল। অদিতি প্ল্যাটফর্মের দিকে দেখল এবং তারপর রবিকে বলল, আমি তোমার সাথে আবার মিলতে চাই। আরামে কথা বলার জন্য রবি হালকা মাথা নাড়ল, কিন্তু তার মনে এখনও বিস্ময় চলছে। তাকে মনে হল যেন জীবন অকস্মাৎ কোনো পুরনো পাতায় ফিরে এসেছে। যখন অদিতি এগোল, রবি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে তাকে যেতে দেখল। তার মুখে এখন ক্লান্তি নয়, বরং চিন্তা ছিল।
তাকে অনুভব হল যে জীবন ভোলে পথ আলাদা করে দিয়েছে, কিন্তু কিছু সম্পর্ক সময় থেকে হারে না, তারা শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা করে। চেনার সেই ছোট মুহূর্তের পরেও প্ল্যাটফর্মের জীবন তার গতিতে চালতে লাগল। কিন্তু রবির ভিতরে কিছু বদলে গেল। সে কাজ তো আগের মতোই করছিল, কিন্তু এখন তার মনে পুরনো দিনের স্মৃতি বারবার ফিরে আসত। প্রত্যেকবার যখন সে কোনো যাত্রীর লাগেজ তোলে, তাকে আদিতির কথা মনে পড়ে যেত। সেই স্কুল, সেই স্বপ্ন এবং সেই অসম্পূর্ণ পথ। তাকে বোঝা যাচ্ছিল না যে এত বছর পর অকস্মাৎ ভাগ্য তাদের আবার কেন মিলিয়েছে। পরের দিন সন্ধ্যায় আদিতি সত্যি আবার স্টেশনে এলো। এবার সে আনুষ্ঠানিক পরিদর্শনের পরিবর্তে সাধারণ কাপড়ে ছিল, যাতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়া কথা বলতে পারে। রবি প্ল্যাটফর্মের কিনারে বসে চা খাচ্ছিল। তাকে দেখে সে হাসল এবং কাছে এসে বসল। রবি একটু অস্বস্তিতে পড়ল, কারণ সে কখনো ভাবেনি যে এক আইপিএস অফিসার তার সাথে এভাবে সহজ হয়ে বসবে। কথাবার্তা ধীরে ধীরে শুরু হল। আদিতি তাকে শহরে আসার পরের জীবনের কথা জিজ্ঞাসা করল। রবি কোনো অভিযোগ ছাড়া সব বলল, মজুরি, লড়াই, স্টেশনে কাজ এবং বাড়ির দায়িত্ব। তার কণ্ঠে দুঃখ কম এবং শিকার বেশি ছিল। সে তার কাহিনী এমনভাবে বলছিল যেন এটা জীবনের সাধারণ অংশ। আদিতি মনোযোগ দিয়ে শুনল, কারণ তাকে অনুভব হচ্ছিল যে রবি অবস্থার থেকে হার মানেনি, বরং নীরবে তাদের স্বীকার করেছে। সেই সময় কাছে কিছু কুলি বাচ্চাদের পড়াশোনা করতে দেখা গেল। স্টেশনের এক কোণে স্থানীয় লোকেরা দরিদ্র বাচ্চাদের জন্য ছোট পড়াশোনা কেন্দ্র শুরু করেছে। বাচ্চারা মাটিতে বসে হোমওয়ার্ক করছিল। তাদের মধ্যে এক বাচ্চা গণিতের সমস্যায় আটকে গেল। তখন রবি অজান্তেই উঠে তার কাছে গেল এবং বোঝাতে লাগল। কয়েক মিনিটে বাচ্চা হেসে উঠল। আদিতি দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল এবং তার মুখে গর্বের হালকা চকচকানি এলো। সে বুঝল যে সময় রবির পেশা বদলে দিয়েছে, কিন্তু তার আসল চেনা এখনও সেই অন্যদের এগিয়ে নেওয়া মানুষ। সে ধীরে বলল, তুমি আজও সেইভাবে পড়াও? রবি হেসে বলল, শুধু অভ্যেস ছোড়ে না। কিন্তু আদিতির মনে সেই মুহূর্তে এক চিন্তা জমে গেল যে সম্ভবত রবির জীবনের দিশা এখনও সম্পূর্ণ শেষ হয়নি। কয়েকদিন রবি আদিতি ক্রমাগত স্টেশনে আসত। সে কুলিদের এবং সেখানে কাজ করা লোকদের থেকেও রবির কথা জিজ্ঞাসা করল। প্রত্যেকে একই কথা বলল, রবি পরিশ্রমী, সততা এবং কখনও কারো সাথে খারাপ ব্যবহার করে না। এটা শুনে আদিতিকে নিশ্চিত হল যে রবি শুধু অবস্থার শিকার নয়, বরং শক্ত চরিত্রের মানুষ। এক সন্ধ্যায় সে রবিকে বলল, আমি তোমার সাহায্য করতে চাই। এটা শুনে রবি তৎক্ষণাৎ গম্ভীর হয়ে গেল এবং বলল, সাহায্যের দরকার নেই, আমি ঠিক আছি। তার স্বরে আত্মসম্মান স্পষ্ট ঝলক ছিল। অদিতি হাসল এবং বলল, আমি তোমাকে বদলাতে চাই না, শুধু তোমাকে সেই হয়ে উঠতে সাহায্য করতে চাই যে তুমি আগে ছিলে। রবি কয়েক মুহূর্ত নীরব রইল। তাকে প্রথমবার মনে হল যে এই কথাবার্তা দয়া নয়, বিশ্বাসে ভরা। অদিতি আরও বলল যে স্টেশনের বাচ্চাদের পড়ানো কাজ সে নিয়মিত কেন করে না। এটা শুনে রবি হালকা হাসিতে কথা এড়িয়ে গেল, কিন্তু তার মনে এই চিন্তা গভীরভাবে বসে গেল। সেই রাতে প্ল্যাটফর্মের আলোয় দাঁড়িয়ে রবি দেরি করে চিন্তা করল। জীবন তাকে জীবিত রাখা শিখিয়েছে, কিন্তু সম্ভবত প্রথমবার কেউ তাকে আবার স্বপ্ন দেখার স্মরণ করিয়েছে। তাকে অনুভব হল যে সম্ভবত এই মিলন শুধু পুরনো বন্ধুর সাথে মিলনের জন্য নয়, বরং নতুন শুরুর জন্য হয়েছে। স্টেশনের সন্ধ্যা এখন রবির জন্য আগের মতো নয়। দিনভর কাজ করার পর সে সোজা বাড়ি যেত না, বরং প্ল্যাটফর্মের সেই কোণের দিকে যেত যেখানে বাচ্চারা পড়াশুনো করতে বসে। শুরুতে সে শুধু তাদের দেখত, কিন্তু এখন বাচ্চারা নিজেরাই তাকে ডাকতে লাগল। কারো গণিত বোঝা দরকার হতো, কারো হিন্দি পাঠ মনে রাখা দরকার হতো। রবি অজান্তেই তাদের মাঝে বসে ধীরে ধীরে বোঝাতে লাগল। তাকে অনুভব হল যে পড়ানোর সময় তার ক্লান্তি যেন অদৃশ্য হয়ে যায়। একদিন অদিতি দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। সে লক্ষ্য করল যে রবি বাচ্চাদের পড়ানোর সময় সম্পূর্ণ বদলে যায়। তার কণ্ঠে আত্মবিশ্বাস আসে, মুখে চকচকানি ফিরে আসে, এবং সে সম্পূর্ণ উদ্যমে প্রত্যেক বাচ্চাকে বোঝানোর চেষ্টা করে। তাকে সেই স্কুলের রবি দেখা যাচ্ছিল, যে কখনো পুরো ক্লাসের সাহায্য করত। সেই মুহূর্তে অদিতিকে নিশ্চিত হল যে রবির আসল চেনা এখনও জীবিত। ক্লাস শেষ হবার পর অদিতি তার কাছে এলো এবং বলল, তোমাকে জানো, বাচ্চারও তোমাকে রবি স্যার বলতে লাগল। রবি হালকা হেসে বলল, স্যার বলো না, আমি তো শুধু সাহায্য করি। অদিতি গম্ভীর হয়ে বলল, সাহায্য এবং দায়িত্বে ফারাক আছে, এবং তুমি দায়িত্ব পালন করছো। তার কথা সাধারণ ছিল, কিন্তু রবির হৃদয়ে গভীরভাবে প্রবেশ করল। পরের কয়েকদিনে বাচ্চাদের সংখ্যা বাড়তে লাগল। খবর ছড়িয়ে গেল যে স্টেশনে এক কুলি বাচ্চাদের ফ্রিতে পড়ায়। চারপাশের লোকেরা নিজের বাচ্চাদের পাঠাতে লাগল। রবি প্রথম একটু ইতস্তত করত, কারণ তাকে মনে হতো যে সে শিক্ষক বলার যোগ্য নয়। কিন্তু বাচ্চাদের বিশ্বাস তাকে ধীরে ধীরে বদলাচ্ছে। এখন সে সন্ধ্যায় পড়ানোর আগে নিজে প্রস্তুতি নিতে লাগল, পুরনো নোট মনে করতে লাগল।
এক সন্ধ্যায় অদিতি জিজ্ঞাসা করল, যদি তোমাকে সুযোগ মেলে তাহলে কি তুমি এটাকে নিয়মিত কাজ বানাতে চাইবে? রবি কিছুক্ষণ নীরব রইল। সে প্ল্যাটফর্মের দিকে দেখল, যেখানে লোকেরা তাড়াতাড়ি তাদের গন্তব্যের দিকে এগোচ্ছে। তারপর ধীরে বলল, ভয় লাগে, কোথাও আবার অসম্পূর্ণ না হয়ে যায়। অদিতি শান্ত স্বরে উত্তর দিল, এবার তুমি একা নও। সেই রাতে রবি বাড়ি গিয়ে অনেক দেরি করে জেগে রইল। সে বছরের পর তার পুরনো বইগুলো বের করল, যা সে সামলে রেখেছে। পাতায় ধুলো জমে গেছে, কিন্তু স্বপ্ন এখনও সেই। সে সিদ্ধান্ত নিল যে সে রোজ সন্ধ্যায় নির্ধারিত সময় বাচ্চাদের পড়াবে, যদিও শুরু ছোট হয়। পরের দিন সে বাচ্চাদের জন্য সময় নির্ধারিত করল এবং ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করল। স্টেশনের লোকেরা সাহায্য করল, কেউ চক দিল, কেউ পুরনো চেয়ার। ধীরে ধীরে সেই ছোট কোণ এক আসল ক্লাসের মতো দেখাতে লাগল। প্রথমবার রবি অনুভব করল যে সে শুধু জীবন চালাচ্ছে না, বরং কারো জীবন তৈরি করছে। যখন প্রথম নিয়মিত ক্লাস শেষ হল, তখন বাচ্চারা খুশিতে ধন্যবাদ রবি স্যার বলে চলে গেল। এই শব্দ শুনে সে কয়েক মুহূর্ত নীরব দাঁড়িয়ে রইল। তার চোখে হালকা আর্দ্রতা ছিল, কারণ বছরের পর তাকে মনে হল যে সে নিজেকে আবার পেয়েছে। দূরে দাঁড়ানো অদিতি হাসছিল, তাকে জানা ছিল যে এটা শুধু শুরু। সময়ের সাথে স্টেশনের সেই ছোট পড়াশোনার কোণ রবির দৈনন্দিনের সবচেয়ে জরুরি অংশ হয়ে উঠল। এখন সে শুধু কাজ শেষ হবার পর সেখানে যায় না, বরং পুরো দিন সেই সময়ের অপেক্ষা করে। প্ল্যাটফর্মের শোর, ট্রেনের আওয়াজ এবং যাত্রীদের ভিড়ের মাঝে বাচ্চাদের পড়াশোনা এক আলাদা দুনিয়া তৈরি করে। অনেকবার যাওয়া যাত্রীরাও থেমে এই দৃশ্য দেখতে লাগে যে এক কুলি বাচ্চাদের এত ধৈর্য সহকারে পড়াচ্ছে। ধীরে ধীরে বাচ্চাদের সংখ্যা বাড়ল। এখন মাটিতে বসার জায়গা কম পড়তে লাগল। কেউ পুরনো দড়ি দিল, কেউ কপি বই দান করল। স্টেশনের দোকানদাররাও সাহায্য করতে লাগল। রবিকে প্রথমবার অনুভব হল যে যখন কাজ সত্য ইচ্ছায় করা হয়, তখন লোকেরা নিজেরাই যুক্ত হয়ে যায়। সে প্রত্যেক বাচ্চার নাম মনে রাখতে লাগল এবং তাদের দুর্বলতা অনুসারে পড়াতে লাগল। একদিন অদিতি ক্লাসের সময় পৌঁছল। সে দেখল যে রবি বোর্ডে সামসা বোঝাচ্ছে এবং বাচ্চারা সম্পূর্ণ মনোযোগে শুনছে। ক্লাস শেষ হবার পর এক বাচ্চা বলল, রবি স্যার, আমিও বড় হয়ে অফিসার হব। এটা শুনে অদিতির চোখে চকচকানি এলো। তাকে মনে হল যেন সময় পুরো চক্র সম্পূর্ণ করেছে। সেই স্বপ্ন যা কখনো রবি দেখেছে, এখন সে অন্যদের মধ্যে জাগছে। সেই সন্ধ্যায় অদিতি গম্ভীরভাবে বলল, এই জায়গা এখন ছোট পড়ছে। রবি হেসে উত্তর দিল, স্টেশনই ঠিক আছে, এখানেই সব নিজের মনে হয়। কিন্তু অদিতি বোঝাল যে যদি বাচ্চাদের ভালো পরিবেশ মেলে, তাহলে তারা আরও এগোতে পারে। সে পরামর্শ দিল যে কাছে এক ছোট ঘর ভাড়ায় নিয়ে নিয়মিত ক্লাস শুরু করা যাক। রবি প্রথমে ইতস্তত করল, কারণ তাকে দায়িত্ব বড় মনে হচ্ছিল। কিন্তু বাচ্চাদের আশা তাকে চিন্তা করতে বাধ্য করছিল। কয়েকদিনের প্রস্তুতির পর স্টেশন থেকে একটু দূরে এক ছোট ঘর ভাড়ায় নেওয়া হলো। দেওয়াল সাধারণ ছিল, পাখা পুরনো ছিল এবং জানালা থেকে রাস্তার শোর শোনা যেত। কিন্তু রবির জন্যে সেই জায়গা কোনো স্বপ্নের কম নয়। বাচ্চারা মিলে ঘর সাফ করল এবং ব্ল্যাকবোর্ড লাগানো হলো। বাইরে হাতে লেখা এক ছোট বোর্ড লাগানো হলো, নতুন দিশা শিক্ষণ কেন্দ্র। প্রথম দিন শুধু 7 বাচ্চা এলো। রবি একটু ঘাবড়ে গিয়েছিল, কারণ এখন এই দায়িত্ব সত্যি তার হয়ে গেছে। কিন্তু যেই পড়ানো শুরু করল, তার ভয় শেষ হয়ে গেল। তাকে অনুভব হল যে এটাই সেই কাজ যাতে সে নিজেকে সবচেয়ে বেশি জীবিত অনুভব করে। ক্লাস শেষ হওয়ায় বাচ্চাদের হাসি দেখে তার আত্মবিশ্বাস আরও শক্ত হল। ধীরে ধীরে চারপাশের লোকেরাই কোচিংয়ের কথা জানতে লাগল। কিছু অভিভাবক নিজে এসে ধন্যবাদ দিতে লাগল যে তাদের বাচ্চারা পড়াশোনায় আগ্রহ নিতে লাগল। রবি প্রত্যেকবার যে বলতো, এটা সব বাচ্চাদের পরিশ্রম, কিন্তু ভিতরে ভিতরে তাকে অনুভব হচ্ছিল যে তার জীবন সত্যি বদলাচ্ছে। এখন লোকেরা তাকে নামে নয়, সম্মানে ডাকতে লাগল। অদিতি কখনো কখনো সেখানে এসে বাচ্চাদের সাথে কথা বলত, তাদের নিজের অভিজ্ঞতা শোনাত এবং পড়াশোনার গুরুত্ব বোঝাত। বাচ্চাদের জন্যে সে প্রেরণা ছিল, এবং রবির জন্যে এই বিশ্বাস যে তার বন্ধু সর্বদা তার সাথে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝে এখন শব্দ কম এবং বোঝাপড়া বেশি হয়ে গেছে। এক রাতে ক্লাস বন্ধ করার পর রবি বাইরে দাঁড়িয়ে বোর্ড দেখছিল। নতুন দিশা শব্দ বাতাসে হালকা দোল খাচ্ছিল। তাকে অকস্মাৎ অনুভব হল যে এটা শুধু বাচ্চাদের নয়, তার নিজের জীবনেরও নতুন দিশা। বছরের পর তাকে মনে হল যে সে অবস্থার সাথে সমঝোতা করেনি, বরং তাদের বদলাতে শুরু করেছে। কয়েক মাসে নতুন দিশা শিক্ষণ কেন্দ্র চারপাশের এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠল।
আগে যেখানে ছোট ঘরে খালি চেয়ার থাকত, এখন ক্লাস শুরু হওয়ার আগেই বাচ্চারা এসে বসে। দেয়ালে চার্ট এবং বাচ্চাদের লেখা কবিতা লাগানো হয়েছে। রবি প্রত্যেক দিন নতুন প্রস্তুতি সহকারে পড়ায় এবং চেষ্টা করে যে কোনো বাচ্চা নিজেকে দুর্বল অনুভব না করে। তাকে এখন বোঝা গেছে যে পড়ানো শুধু জ্ঞান দেওয়া নয়, বরং আত্মবিশ্বাস জাগানো। একদিন কাছের স্কুলের শিক্ষক নিজে কোচিং দেখতে এলেন। তারা বাচ্চাদের থেকে সমস্যা জিজ্ঞাসা করলেন এবং তাদের উত্তর শুনে অবাক হয়ে গেলেন। যাওয়ার সময় তারা রবিকে বললেন, আপনি খুব ভালো পড়ান, বাচ্চাদের ভিত্তি শক্ত করছেন। এটা শুনে রবি কয়েক মুহূর্ত নীরব রইল, কারণ এটা প্রথম সুযোগ যখন কোনো শিক্ষক তাকে সমান সম্মানে দেখেছে। তাকে অনুভব হল যে পরিশ্রম ধীরে ধীরে চেনায় পরিণত হচ্ছে। এখন রবির দৈনন্দিন সম্পূর্ণ বদলে গেছে। সকালে স্টেশনে কাজ, দুপুরে প্রস্তুতি এবং সন্ধ্যায় ক্লাস। ক্লান্তি তো হয়, কিন্তু সন্তোষ তার থেকে অনেক বেশি। অনেকবার সে দেরি রাত পর্যন্ত বাচ্চাদের কপি চেক করে। তাকে মনে হতো যে যদি কোনো বাচ্চার ভবিষ্যৎ শুধরে যায়, তাহলে তার নিজের অসম্পূর্ণ স্বপ্নও সম্পূর্ণ হবে। অদিতি যখনই সময় বের করতে পারত, কোচিংয়ে অবশ্যই আসত। বাচ্চারা তাকে দেখে উত্তেজিত হয়ে যেত এবং সমস্যার বৃষ্টি শুরু করত। সে তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা বলত, পরিশ্রমের কাহিনী শোনাত এবং প্রত্যেকবার যে বলত যে পরিস্থিতি মানুষকে আটকাতে পারে না। রবি দূরে দাঁড়িয়ে এসব দেখত এবং অনুভব করত যে অদিতি আজও সেই বন্ধু, শুধু দায়িত্ব বড় হয়ে গেছে। ধীরে ধীরে দুজনের কথাবার্তার স্বরও বদলাতে লাগল। এখন তারা শুধু পুরনো দিনের স্মৃতি করে না, বরং ভবিষ্যতের পরিকল্পনায়ও কথা বলতে লাগল। অনেকবার ক্লাস শেষ হবার পর দুজনে বাইরে চা খেয়ে বাচ্চাদের প্রগতিতে আলোচনা করত। কথাবার্তা সহজ হতো, কিন্তু তাতে এক অনুচ্চারিত আপনত্ব যুক্ত হয়ে গেছে, যা দুজনেই অনুভব করত, কিন্তু শব্দ দিত না। এক সন্ধ্যায় বৃষ্টির পর আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। ক্লাস শেষ হওয়ার পর বিদ্যুৎ চলে গেল এবং ঘরে হালকা অন্ধকার ছড়িয়ে পড়ল। বাচ্চারা চলে গেছে এবং বাইরে রাস্তায় জলের ফোঁটা চকচক করছিল। অদিতি হেসে বলল, মনে আছে স্কুলে আমরা এভাবেই পড়তাম যখন বিদ্যুৎ চলে যেত? রবি হেসে উঠল, কিন্তু সেই হাসিতে পুরনো স্মৃতির উষ্ণতা ফিরে এলো। সেই মুহূর্তে দুজনেই মনে করল যে সময় দূরত্ব তো তৈরি করেছে, কিন্তু সম্পর্ক কোথাও ভাঙেনি। সেই সময় এক বাচ্চা নির্দোষভাবে জিজ্ঞাসা করল, রবি স্যার, ম্যাডাম তোমার কি লাগে? দুজনে অকস্মাৎ নীরব হয়ে গেল। অদিতি হালকা হাসি সহকারে উত্তর দিল, আমরা পুরনো বন্ধু। বাচ্চারা সন্তুষ্ট হয়ে চলে গেল, কিন্তু সেই সমস্যা দুজনের মনে হালকা হলচল তো ছেড়ে দিল। প্রথমবার তাদের অনুভব হল যে তাদের সম্পর্ক এখন শুধু স্মৃতি পর্যন্ত সীমিত নেই। সেই রাতে রবি দেরি করে ঘুমাতে পারল না। তাকে মনে হল যে অদিতির উপস্থিতি এখন তার জীবনের জরুরি অংশ হয়ে গেছে। কিন্তু সে নিজেকে বোঝাতে লাগল যে তাদের মাঝে অনেক ফারাক আছে, পদ, চেনা এবং দুনিয়ার। ওদিকে অদিতিও বাড়ি ফিরতে ফিরতে চিন্তা করছিল যে তাকে স্বস্তি সবচেয়ে বেশি সেখানে মেলে যেখানে রবি এবং তার বাচ্চারা থাকে। নতুন দিশা শিক্ষণ কেন্দ্র এখন শুধু এক কোচিং নয়, বরং পুরো এলাকার আশা হয়ে উঠেছে। সন্ধ্যা হলেই গলি বাচ্চাদের আওয়াজে ভরে যায় এবং মা বাবা বিশ্বাস সহকারে তাদের বাচ্চাদের রবির কাছে ছেড়ে যায়। অনেক বাচ্চার স্কুলের ফলাফল ভালো আসতে লাগল, যার ফলে লোকদের বিশ্বাস আরও শক্ত হল। রবি প্রত্যেক সাফল্যকে বাচ্চাদের পরিশ্রম বলত, কিন্তু ভিতরে ভিতরে তাকে অনুভব হচ্ছিল যে জীবন তাকে নতুন চেনা দিয়েছে। একদিন কোচিংয়ে ছোট অনুষ্ঠান রাখা হলো, যেখানে বাচ্চারা কবিতা, ভাষণ এবং নাটক উপস্থাপন করল। অদিতি প্রধান অতিথি হিসেবে এলো, কিন্তু সে আনুষ্ঠানিক দূরত্ব রাখার পরিবর্তে বাচ্চাদের মাঝে বসতে পছন্দ করল। যখন এক বাচ্চা মঞ্চে বলল, যদি রবি স্যার না থাকতেন তাহলে আমি পড়াশোনা ছেড়ে দিতাম, তখন পুরো ঘরে তালি গুঞ্জে উঠল। সেই মুহূর্তে রবির চোখ নম হয়ে গেল, কারণ সে প্রথমবার অনুভব করল যে তার লড়াই কারো শক্তি হয়ে উঠেছে। অনুষ্ঠানের পর দুজনে ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। বাতাস শান্ত ছিল এবং নিচে বাচ্চাদের হাসি ধীরে ধীরে দূর হচ্ছিল। অদিতি ধীর স্বরে বলল, তুমি যা করেছ তা খুব কম লোক করতে পারে। রবি হেসে উত্তর দিল, যদি সেই দিন তুমি স্টেশনে না মিলতে, তাহলে সম্ভবত আমি নিজেকে কখনো চিনতে পারতাম না। এটা শুনে দুজনে কয়েক মুহূর্ত নীরব রইল, কিন্তু সেই নীরবতায় গভীর আপনত্ব ছিল। এখন তাদের মিলন শুধু কোচিং পর্যন্ত সীমিত নেই। কখনো কখনো অদিতি ছুটির দিন বাচ্চাদের জন্য বই নিয়ে আসত, তাহলে কখনো রবি তাকে গ্রামের পুরনো স্মৃতি শোনাত। কথাবার্তা সহজ হয়ে গেল এবং দুজনেই অনুভব করতে লাগল যে তারা একে অপর ছাড়া তাদের দৈনন্দিন কথা অসম্পূর্ণ অনুভব করে।
তবুও দুজনেই কখনো তাদের অনুভূতিকে খোলাখুলি স্বীকার করেনি, কারণ তারা এই সম্পর্কের সহজতা হারাতে চায় না। এক সন্ধ্যায় অদিতি অকস্মাৎ জিজ্ঞাসা করল, কি তোমাকে কখনো মনে হয় যে জীবন আমাদের দ্বিতীয়বার সুযোগ দেয়? রবি কিছুক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ, কিন্তু ভয় লাগে যে কোথাও আমরা তাকে চিনতে না পাই। অদিতি তার কথা বুঝল, কারণ সেই ভয় তার মনেও ছিল। দুজনেই জানত যে তাদের মাঝে কিছু বদলে গেছে, কিন্তু তাকে নাম দেওয়ার সাহস এখনও বাকি ছিল। এই সময় সমাজের কথা ধীরে ধীরে সামনে আসতে লাগল। কিছু লোক ফিসফিস করে বলতো যে এক আইপিএস অফিসারের এত সময় কোচিংয়ে কাটানো অদ্ভুত। রবি দূরত্ব তৈরি করার চেষ্টা করল যাতে অদিতিকে কোনো রকম অসুবিধা না হয়। সে মিলন কম করে দিল এবং নিজেকে শুধু কাজ পর্যন্ত সীমিত রাখতে লাগল। অদিতি এই পরিবর্তন তৎক্ষণাৎ অনুভব করল। একদিন সে সোজা কোচিংয়ে পৌঁছে জিজ্ঞাসা করল, তুমি আমার থেকে দূরে কেন পালাচ্ছ? রবি চোখ নিচু করল এবং বলল, তোমার দুনিয়া আলাদা অদিতি, আমি চাই না লোকেরা তোমার কথা ভুল ভাবে। অদিতি কয়েক মুহূর্ত তাকে দেখল, তারপর শান্ত স্বরে বলল, যদি লোকেরা সম্পর্ক বোঝে তাহলে দুনিয়ায় ভুল বোঝাবুঝি হয় না। তার চোখে দৃঢ়তা ছিল, যেন সে প্রথমবার তার হৃদয়ের কথা স্বীকার করছে। সেই মুহূর্তে রবিকে অনুভব হল যে এই সম্পর্ক দয়া বা অনুগ্রহের ওপর নয়, বরং সমনতার সম্মানের ওপর দাঁড়িয়ে আছে। বছরের আগে স্কুলে শুরু হওয়া বন্ধুত্ব এখন এক গভীর বোঝাপড়ায় পরিণত হয়েছে। দুজনেই কিছু বলেনি, কিন্তু তাদের হাসি বলছিল যে হৃদয়গুলো সেই কথা স্বীকার করেছে যার শব্দের দরকার নেই। সময় ধীরে ধীরে এগোতে লাগল এবং নতুন দিশা শিক্ষণ কেন্দ্র এখন শহরের চেনা হয়ে উঠেছে। ছোট ঘর থেকে শুরু হওয়া ক্লাস এখন বড় হলে পরিণত হয়েছে। দেয়ালে বাচ্চাদের সাফল্যের ছবি লাগানো এবং প্রত্যেক কোণে পরিশ্রমের কাহিনী দেখা যায়। অনেক বাচ্চা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে লাগল এবং তাদের মা বাবা গর্ব সহকারে বলত যে তাদের বাচ্চাদের জীবন বদলানোর শুরু এই জায়গা থেকে হয়েছে। রবি প্রত্যেক সাফল্যে হাসত, কিন্তু আজও নিজেকে সেই সাধারণ মানুষ মানে। অদিতির জীবনও তার দায়িত্ব সহকারে এগোচ্ছে। আলাদা আলাদা জেলায় ডিউটি, কঠিন সিদ্ধান্ত এবং ক্রমাগত ব্যস্ত দৈনন্দিন। কিন্তু যখনই তাকে সময় মেলে সে নতুন দিশায় অবশ্যই আসত। বাচ্চাদের মাঝে বসা তাকে স্বস্তি দিত। সেখানে সে অফিসার নয়, শুধু অদিতি হয়ে যেত। সেই পুরনো বন্ধু যে কখনো স্কুলের রাস্তায় স্বপ্নের কথা বলত। ধীরে ধীরে দুজনের সম্পর্কের আলোচনা পরিবারে পৌঁছল। শুরুতে কিছু লোককে বিস্ময় হল, কারণ সমাজ প্রায়ই পদ এবং চেনার ভিত্তিতে সম্পর্ক মাপে। কিন্তু যখন অদিতির পরিবার রবির কাজ দেখল, বাচ্চা এবং অভিভাবকদের থেকে তার সম্মান শুনল, তখন তাদের চিন্তা বদলে গেল। তাদের বোঝা গেল যে মানুষের আসল চেনা তার চাকরি নয়, তার কর্ম। এক সন্ধ্যায় অদিতি কোচিংয়ের খালি ঘরে বসে বাচ্চাদের কপি দেখছিল। রবি হালকা স্বরে বলল, কখনো ভাবিনি যে জীবন এখানে নিয়ে আসবে। অদিতি হাসল এবং বলল, সম্ভবত জীবন সর্বদা আমাদের সেখানে নিয়ে যায় যেখানে আমাদের থাকা উচিত। কয়েক মুহূর্তের নীরবতার পর রবি প্রথমবার খোলাখুলি বলল, যদি তুমি সাথে থাকো তাহলে এই যাত্রা আরও সহজ লাগতে লাগবে। এটা প্রস্তাব নয়, এক সত্য অনুভূতি ছিল। অদিতি কোনো নাটকীয়তা ছাড়া শুধু এইটুকু বলল, আমি তো সর্বদা সাথেই ছিলাম। তার কথায় সহজতা ছিল, কিন্তু সেটাই তাদের সম্পর্কের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে উঠল। দুজনেই বুঝল যে তাদের সম্পর্ক কোনো অকস্মাৎ উদ্ভূত অনুভূতির নয়, বরং বছরের বন্ধুত্ব, সম্মান এবং বিশ্বাসের ফল। বিবাহ খুব সাধারণভাবে হল, কোনো বিলাসবহুল হোটেল নয়, কোনো দেখানো নয়। নতুন দিশা শিক্ষণ কেন্দ্রের উঠোনেই সাজানো হল। স্টেশনের কুলি, বাচ্চা, শিক্ষক এবং গ্রামের লোক সবাই যোগ দিল। বাচ্চারা ফুল বর্ষণ করল এবং হাসি খুশিতে দুজনে একে অপরের হাত ধরল। সেই দিন লোকেরা শুধু বিবাহ দেখেনি, বরং দেখেছে যে পরিশ্রম এবং মানুষত্ব যে কোনো দূরত্ব শেষ করতে পারে। বিবাহের পরেও জীবন আগের মতোই রইল। রবি সেই উদ্যম সহকারে পড়াত এবং অদিতি তার দায়িত্ব সহকারে সমাজের সেবা করত। ফারাক শুধু এইটুকু যে এখন দুজনের লক্ষ্য এক, যত সম্ভব বাচ্চাদের সেই সুযোগ দেওয়া যা কখনো অবস্থা তাদের থেকে ছিনিয়ে নিয়েছে। তারা মিলে সিদ্ধান্ত নিল যে নতুন দিশা সর্বদা সেই বাচ্চাদের জন্য খোলা থাকবে যাদের স্বপ্ন টাকার অভাবে থেমে যায়। অনেক বছর পরেও প্রয়াগরাজ জংশনের প্ল্যাটফর্ম নম্বর 3-এ লোকেরা সেই কাহিনী স্মরণ করত, যেখানে এক সাধারণ মিলন দুটি জীবনের দিশা বদলে দিয়েছে। লোকেরা বলত যে সেই দিন ভাগ্য নয়, মানুষত্ব জয় লাভ করেছে,
কারণ আসল সাফল্য পদ বা টাকা নয়, বরং সেই প্রভাব যা মানুষ অন্যের জীবনে ছেড়ে যায়। যদি এই কাহিনী তোমার হৃদয়কে স্পর্শ করেছে, তাহলে আমাদের চ্যানেলকে সবাই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। কমেন্টে তোমার এবং তোমার শহরের নাম লিখো, যাতে আমরা জানতে পারি যে আমাদের কাহিনীগুলো কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে।